নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এক বিশেষ পর্বে, যেখানে আমরা আলোচনা করব বাংলা গানের জগৎ নিয়ে। আমাদের আজকের স্পেশাল গেস্ট একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পী এবং একজন জনপ্রিয় ইউটিউবার, যিনি সঙ্গীত জগতে নিজের জায়গা করে নিয়েছেন। ওনার ইউটিউব চ্যানেল দেব গৌতম মিউজিক এক্সপ্রেস, যেখানে সঙ্গীত প্রেমীদের জন্য রয়েছে অসাধারণ সমস্ত কন্টেন্ট। তাহলে আসুন শুনে নেওয়া যাক ওনার জার্নি, সঙ্গীত জগতের অভিজ্ঞতা এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের কিছু ইন্টারেস্টিং গল্প। আজকের জন্য আমাদের স্পেশাল গেস্ট হলেন দেব গৌতম বাবু। তো গৌতম বাবু, আপনি যেহেতু আজকের আমাদের মূল বিষয় বা পডকাস্টের বিষয়টা গান, তো আপনি এই গানটাকে কি হিসেবে দেখেন? মানে গানটা যে আপনি এতদিন ধরে করছেন, তা আপনার কাছে কি, মানেটা কি? দেখো, ছোটবেলা থেকে যখন গান করেছি, এটা যে প্রফেশন করব সেটা কোনোদিনও ভাবিনি। আচ্ছা। এটা একটা সাবলীলভাবে এসছে। বাড়িতে যেহেতু গানের একটা পরিবেশ ছিল, বাবা ভীষণ ভালো গান করতে, নাটকের সাথে যুক্ত ছিলেন, সেই থেকে শোনা, শুনতে শুনতে বড় হওয়া। এবার কবে যে এটা প্রফেশন হয়ে গেছে আমি নিজেও জানি না। মানে কেউ তো বলতে পারে না যে আমি সরোদ বাজাবো, এটাই আমি লাইফ লাইফে এটা বাজিয়ে আমি কিছু একটা করবো আর কি, সেরকম কেউ কিছুই ভাবে না। মানে গানটা একটা স্পন্টেনিয়াসলি এসে গেছে আমার কাছে আর কি, হঠাৎ করে হয়ে গেছে। কখন প্রফেশন হয়েছে এটা আমি নিজেও জানি না, এসে গেছে আর কি। আচ্ছা, এবার তাহলে কতদিন ধরে এই বিষয়টার সাথে যুক্ত আছেন, বা গানের সাথে বা গানের আমার জগতের সাথে? আমার যখন বয়স 3 বছর তখন থেকে, মানে বাড়িতে যেহেতু গান বাজনার একটা পরিবেশ ছিল, সেহেতু শোনারা তো আমার সবসময় হতো এবং গুনগুন করে গাইতাম। সেখান থেকেই মানে প্রফেশন করবো কোনোদিন আমি ভাবিনি, এটাকে হয়ে গেছে। আর তাহলে আপনার এই মিউজিকে পুরোপুরিভাবে প্রবেশটা কি করে ঘটে, মানে জার্নিটা কিরকম? জার্নি বলতে কি, ছোটবেলায় টিভিতে শো করেছি, ওনারাই ডাকতেন আর কি। একদম মানে আমি তখন বলছি, তখন সদ্য টিভি এসছে আর কি। আমি 89-এ দূরদর্শন কেন্দ্র, বাংলা দূরদর্শন কেন্দ্র, তখন তো দুটো চ্যানেল ছিল, একটা হিন্দি একটা বাংলা। সেখানে আমি তোমার ওই কিছু স্পেশাল প্রোগ্রামে গান করেছিলাম, যেমন পয়লা বৈশাখে, চৈত্র অবসানে। ওইখান থেকে আর কি আমার সুযোগ পাওয়া আর কি। আচ্ছা, হ্যাঁ। ফ্যামিলিতে যেরকম আপনি আগেও বললেন কি ফ্যামিলিতে গানের পরিবেশ ছিল, তার মানে ফ্যামিলি সাপোর্টের দিক থেকে? ভীষণভাবে সাপোর্ট ছিল। প্রথমের দিকে কিন্তু আমি আঁকতাম, মানে তখন তুলি দিয়ে আঁকতাম, এখন সুর দিয়ে আঁকার চেষ্টা করি আর কি। কথার মালা সাজিয়ে সেটাকে আঁকার চেষ্টা করি। বিষয়টা একরকমই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর তাহলে এই যে যেরকম এখন নতুন বাচ্চারা আরো বা অনেকেই গানের প্রতি ইন্টারেস্ট, বা যেরকম আমরা দেখতে পাই, যেরকম যারা আমাদের দেখবে তাদের মধ্যেও প্রচুর লোক এমন হবে যারা গানের প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু বাড়ি থেকে, বাড়ির হয়তো চাপে, হয়তো কোনো অন্য পরিবেশে, হয়তো তারা মনে করে, তাদের বাড়ির লোকজন মনে করে কি পড়াশোনা হবে না গান করলে। সেটা নিয়ে আপনার কি না, বক্তব্য? সেটা একদম ভুল কথা। গানের জন্য পড়াশোনা হবে না, আমার মনে হয় গানটা করলে পড়াশোনাটা আরো ভালো হবে। কারণ আমরা 24 ঘন্টা তো পড়াশোনা করি না, অবশ্যই, অবশ্যই। তার মধ্যে তো খেলাধুলা করি, কত ইভেন্টে আমরা যোগ দিই। কেউ সাঁতার শিখছে, কেউ আঁকা শিখছে, এক্সট্রা কারিকুলার। হ্যাঁ, তারপরে কেউ ধরো কিছু একটা। এবারে তার মধ্যে যদি আমি মিউজিকটাকে 1 ঘন্টার জন্য রাখি, আমি তাতে করে পড়াশোনা নষ্ট হবে, এটা মানে বাবা মায়ের ভুল ধারণা। এটা হতেই পারে না। আমার মনে হয় আরো ব্রেনটা আরো ভালো লাগবে, একটু মানে কি ফ্রেশ হবে। মিউজিকটা এমন জিনিস না, মিউজিকটা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বর কানেক্টেড। যেখানে ফুল লাগে না, মালা লাগে না, ফল লাগে না, তুমি গান করলে ঈশ্বর শুনতে পান। সেটা খুব ডাইরেক্ট কানেক্টেড, সুরের মাধ্যমে একটা। সুরের মাধ্যমে একদম। আর এইবার ব্যাপারটা হলো, এই যেরকম আমরা আশেপাশে দেখতে পারি বাঙালিদের ঘরে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদেরকে প্রথমেই যেরকম একটা পুশ দেওয়া হয় কি গান বা নাচ এগুলো শেখার। তো এই ক্ষেত্রে যেরকম বাঙালিরা করছে, আপনি যেরকম আলাদা দেশের লোকজন বা অনেকে যারা কন্ট্যাক্ট করে তারা যে এসে কথাবার্তা বলে বা তাদের সাথে যে মিশেছেন, সেটা দেখে আপনার কি মনে হচ্ছে, মানে এখানের থেকে বাইরে কি ডিফারেন্স? ডিফারেন্স কি বলতো, ভালোবাসাটা সব দেশের মধ্যেই আছে। মিউজিক এমন একটা মানে সাবজেক্ট, বিদেশিদের মধ্যে জানো তো ডেডিকেশনটা মারাত্মক। মানে ওরা বাংলাটাকে জানতে চায়, বাংলা সুরটাকে ধরতে চায় ভীষণ। দেখো, যত রকম ভাষা আছে আমার মনে হয় তার মধ্যে বাংলা ভাষাটা সব থেকে মধুর।
এটা শুধু আমার কথা না, এটা বলা প্রত্যেকেই বলে। তো তাদের ডেডিকেশন, তাদের মধ্যে শেখার আগ্রহটা বেশি। এবার আমাদের বাঙালিদের মধ্যে শেখার আগ্রহটা ছোটবেলা থেকেই কম, এবং এর জন্য বাবা মায়ের দোষটাকে আমি বেশি করে দেবো। কারণ তারা সব সময়, মানে আমাদের সময় ছিল না, কিন্তু আমরা যখন গান শিখতে গেছি আমরা বসে থাকতাম খালি গুরুর সামনে, একদম পিছনের সারিতে শুনতাম। আমার মনে হয় শোনাটা খুব জরুরি, এবং এই শোনার মাধ্যমেই তার মধ্যে তার হিউম্যান বডিতে সুরটা ইনজেক্ট করবে, এবং অবচেতন মনে কখন চলে আসবে সেই সুর সে নিজেও জানবে না। এখন কি হয়েছে, এখন আমি কখন রিয়েলিটি শোয়ে গাইবো, কখন নাম করব, এই প্রবণতাটা খুব বেশি মাত্রায় মানে বেড়ে গেছে। হ্যাঁ, লাইট, আলো, ধোঁয়া, মানে একটা কি সাজসজ্জাটা বড় বেশি হয়ে গেছে, শেখার প্রবণতা খুব কম। কত তাড়াতাড়ি আমি লাইম লাইটে আসবো, দেখান হ্যাঁ হ্যাঁ, খুব শো অফের যুগ হয়েছে। কিন্তু আমাদের সময় এটা ছিল না। আমরা মন দিয়ে এখনো শিখি, প্রতিনিয়ত শিখি, কারণ এটা একটা সমুদ্রের মতো সাবজেক্ট, তো এটা তো শেষ করা যায় না। তাহলে এবার এখন যেরকম আপনি বললেন কি দেখুন সইটা এখন অনেক বেশি হয়ে গেছে, তো এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিরকম ইফেক্টটা, কারণ আপনাদের যখন শুরু হয়েছে বা যখন ছোট থেকে শুরু করেছেন তখন তো সোশ্যাল মিডিয়া অবশ্যই ছিল না, সেটা তো হয়তো আমরা ছোট থাকতে ধীরে ধীরে তখন ওইগুলো ধীরে ধীরে এসছে। দেখুন, তো এটাতে সুবিধা বা কিছু? সুবিধা বলতে আমাদের সময় তো সব ছিলই না। সত্যি কথা বলতে কি, আমরা যখন গান শিখেছি, ধরো একটা নতুন গান লিখতে আমাদের প্রায় মাসের পর মাস চলে যেত। তখন রেডিওতে অনুরোধের আসর আচ্ছা, হতো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি সেটা তোমরা হয়তো ছোটবেলায়, খুব অনেক ছোটবেলায়। ছোটবেলায়। তখন বাবা বললো, দেখ ওই গানটা লিখতো, হয়তো কিছুটা লিখলাম, তারপর তো গান শেষ হয়ে গেল, তো রিয়েল টাইম চলছে। আবার যখন ওই গানটা পেলাম তখন। আর এখন কি হচ্ছে, খুব সহজলভ্য হয়ে গেছে, গুগলে সার্চ করলাম, লিরিকটা চলে এলো হ্যাঁ, সঙ্গে সঙ্গে। হুম। খাতাতেও কেউ লেখে না, ওটা গিয়ে স্ক্রিনশট করে বা ওটা দিয়েই গাইতে আরম্ভ করলো। দেখি Copy paste। এখন ফাংশনে আমরা তো ডায়েরি ছাড়া গানই গাইতে পারবো না। ডায়েরিতে আমার গান লেখা থাকে, আজও পর্যন্ত লিখি। এখন মোবাইলটা এরম সামনে নিল, সার্চ করলো, লিরিক চলে এলো, সেটা দেখে গাইছে। একটা অদ্ভুত সময়ের মধ্যে আমরা পার করছি, এবং আগামী দিনে কি হবে সেটা খুব বোঝা মুশকিল। এবং আমি বললাম না, এখন শো আপটা খুব বেড়েছে, সাজসজ্জা, জাঁক জমক এইগুলো বেড়েছে, শেখার প্রবণতা কম। শিখতে হবে। তুমি যদি মিউজিকের সাথে ওতপ্রোতভাবে থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই, শিখতে তোমায় হবে। নাহলে একটা সময় গিয়ে তুমি আর কিন্তু খেই হারিয়ে ফেলবে, আর পারবে না, তুমি টিকে থাকতে পারবে না। তো এত বছরের সঙ্গীত জগতে ক্যারিয়ার হিসেবে, মানে সঙ্গীত জগৎটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে তারপর কখনো এরকম মনে হয়নি কি ছেড়ে দেবেন বা ছেড়ে দিতে হতে পারে এরকম কিছু? না, আমার সেটা মনে হয়নি। তবে অবস্ট্রাকশন তো সবসময় আসে। কি বলতো, এরকম অবস্ট্রাকশন যে কোনো কাজ করতে গেলেই হয়, শুধু মিউজিকের ক্ষেত্রে না। এই যে তোমরা যারা পড়াশোনা করছো বা এ করছো, আদৌ জব পাবে কি পাবে না, একটা ইনসিকিউর ফিল সবসময় হয়, তাই না? যে আমি পড়াশোনা করলে চাকরি পাবো বা এরম কোনো হয় না, এরম হতে পারে না। তো গানের ক্ষেত্রেও তাই। তবে আমি বলবো যে গানের এখন বর্তমান দিনে যেভাবে চলছে গান বাজনা, আমার মনে হয় গানের পাশাপাশি আগে একটা আর্নের একটা ব্যবস্থা করে রেখে তারপর সেকেন্ডারি এটাকে ভাবা আমার মনে হয় উচিত। একেবারে এটাকে নিয়ে কেরিয়ার করবো ভাবলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। মানে একটা সোর্স আগে সিকিউর। হ্যাঁ, অবশ্যই। একটা নাহলে একটা ইনসিকিউর ফিল সবসময় মনে হবে, তাই না? সিকিউরড একটা জায়গা করে নিয়ে তারপর মিউজিকটাকে নিয়ে ভাবলে অনেক শান্তভাবে মিউজিকটাকে করা যায়। আমার যদি পয়সার অভাব থাকে এখন, কিন্তু পয়সা ছাড়া কিছু হবে না। তুমি শিখতে যাও বা একটা ভালো ইনস্ট্রুমেন্ট কোনো, সেখানে কিন্তু তোমাকে ইনভেস্ট একটা জরুরি। ইনভেস্টমেন্ট রাখ। অবশ্যই ইনভেস্টমেন্ট একটা জরুরি, এবং সেখানে তোমাকে আগে একটা সিকিউর জায়গা করে নিয়ে তারপর সেকেন্ডারি এটা ভাবা। তারপর যদি ওটা আমি নিয়ে এগোতে পারি, হুম। ঠিক আছে, চলো, এগোনো যাবে। এবার তাহলে এবার এই যে মিউজিকের ক্যারিয়ারটা টিভি থেকে এই যে এটা ইউটিউবে শিফট হলো, সেটা কিভাবে? এটা অনেক বছরের পর, মানে ইউটিউবটা তো তোমার শুরু হয়েছে বোধহয় 90-এর দশকে, তাই না? এবং 90-এর দশকে এত না, জনপ্রিয়তা 2011 এরকম কিছু ওই না, হবে, হ্যাঁ। 90-এর পরে, হ্যাঁ, হ্যাঁ, 90-এর শেষের দিকে। হ্যাঁ। এবারে তারপরে ইউটিউবটা অত জনপ্রিয়তা ছিল না, মানে শুনেছিলাম ইউটিউব বলে একটা, তো সেটা অত জনপ্রিয়তা পায়নি। তবে আমার যেটা হয়েছে সেটা লকডাউনের ক্ষেত্রে একটা, মানে আমার কাছে বলতে পারো এটা আচ্ছা। অভিশাপ না হ্যাঁ। আশীর্বাদ হয়ে গেছে। তখন বাড়িতে বসে বসে কি করব, ওই
একটা দুটো গান রোজই, বাড়িতে আর কোনো কাজ নেই, বাড়িতে যেহেতু একটা মিউজিকের সেট আপ ছিল, সেখানে একটা দুটো গান ইউটিউবে আপলোড করতাম। সেখান থেকে একটি গান আমার খুব ভাইরাল হয়, আমার হাত বান্ধবী পা বান্ধবী, ওইখান থেকে টানটা নেয় আর কি। তো সেই গানটাও আমরা অবশ্যই শুনবো। হ্যাঁ, অবশ্যই শোনাবো আমি, নিশ্চয়ই। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে। আর এইবার এই গানের ক্যারিয়ারে কিছু প্রফেশনাল কাজ গেল, শিক্ষকতার কাজ রইল, তাছাড়া আপনার আর কি ইচ্ছা আছে এর পরবর্তীতে? না, ইচ্ছা বলতে কি, আমার কাজ দেখো, আমি তো শুধু গান করি না, মিউজিক কম্পোজ করি, হ্যাঁ, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করি এবং বাজাইও। শুধু গানের মধ্যে আমি আটকে নেই যে গান শুধু গাই। অনেক আর্টিস্ট আছে যারা শুধু গান গায়, বা কেউ সুর করে, কেউ শুধু অ্যারেঞ্জমেন্ট করে। আমি কিন্তু এর বিভিন্ন দিকের কাজগুলো আমি করি, নিজে একা হাতেই চেষ্টা করি। তো সুতরাং আগামী দিনে ভালো ভালো কম্পোজ করব, কম্পোজিশনের। একদম। এইবার
যেটা আমরা শেষের দিকে ভিউয়ার্সদের জন্য একটা হেল্প করবে, সেটা হলো যারা এই নতুন এই ফিল্ডের মধ্যে ঢোকার চেষ্টা করছে বা যাদের এই ইন্টারেস্টগুলো আছে, তাদেরকে আপনি বলতে চাইবেন? এখন যেটা হয়েছে না, এখন খুব সহজলভ্য হয়ে গেছে, এখন সহজেই কিছু বাজিমাত করতে চাই। আমার মনে হয় সেটার মধ্যে আবদ্ধ না থেকে ভালো করে গানটাকে শেখা, সে ইনস্ট্রুমেন্ট হোক, ইনস্ট্রুমেন্টটাকে মন দিয়ে শেখা, গান করলে গানটাকে ভালো গুরু, এবং গুরুটা ফ্যাক্টর, একটা ভালো গুরু কিন্তু ওরকম থেকে ধরতে হবে, যে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে। সেই গুরু নির্বাচনটা আমার মনে হয় ঠিক। মানে এখনকার জেনারেশনের মধ্যে শেখার প্রবণতা খুব কম, কিন্তু কখন আমি লাইম লাইটে যাব, শো অফের যুগ, আমি বারবার বলেছি যে শো অফটা বেশি হচ্ছে, তাই না? আমার মনে হয় শেখার কোনো বিকল্প তো হয় না, শিখতে হবে, শিখলে ঠিক একটা পথ পেয়ে যাবে। হ্যাঁ, এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমি বারবার করে বলছি যে শেখাটা খুব জরুরি, এবং গুরু নির্বাচনটা খুব জরুরি, ভালো গুরু ধরা। আর তাহলে একজন নবীন সঙ্গীত শিল্পীর সবচেয়ে বড় শক্তিটা কি হতে পারে, মানে শক্তিটা কি হওয়া উচিত? শক্তি, ডেডিকেশন। অনেকে দেখবি যে গান ভালোবেসে করে না, কখন আমি প্রোগ্রাম করব, কখন আমি টিভিতে গিয়ে রিয়েলিটি শোয়ে গাইবো, এইটা বাবা মায়ের মধ্যেও ফেম পাওয়ার জন্য। হ্যাঁ, ফেম পাওয়ার জন্য বহু মানুষ করে। আমি কিন্তু ফেম পাওয়ার জন্য কোনোদিনও গান বাজনা আজ পর্যন্ত করিনি, আজও পর্যন্ত করিনি। ফেম অটোমেটিক্যালি হবে, ঠিক আছে, লার্নিংটা। হ্যাঁ, লার্নিংটা দরকার। ফেম করার জন্য যদি গান শেখো, তাহলে কিন্তু তোমার গান বাজনা হবে না। আমি এটা, হ্যাঁ, শেখাটা খুব জরুরি। ব্যাস, তাহলে যেরকম আমরা এখানেও শুনতে পেলাম, সেই কথাগুলো মাথায় রেখে যদি আমাদের ভিউয়ার্সরাও যারা দেখবে, তারাও যদি এইগুলো মাথায় রেখে যদি এগোয়, তাহলে ধীরে ধীরে তাহলে তাদেরও হয়তো এগুলো হেল্প হবে। তাহলে আজকের আমরা ইন্টারভিউ বা পডকাস্ট এখানে আমরা শেষ করব। আবার আমরা আরো কিছু নতুন চেষ্টা করব করার। সবাইকে নমস্কার। কতটা মিনতি রেখে গেলে কারণ পাওয়া যায়, কতটা মিনতি রেখে গেলে কারণ পাওয়া যায়, কতটা কঠিন বলে হৃদয় ভালোবাসা কতটা মিনতি রেখে গেলে কারণ পাওয়া যায়। যে সুরের ঝংকারে পড়াবাসি বাজে না, সে সুরের আবেশে রাধার মন সাজে না। যে সুরের ঝংকারে পড়াবাসি বাজে না, সে সুরের আবেশে রাধার মন সাজে না। সে সুরের আহ্বানে মন ছুটে অজানা, কতটা কঠিন বলে হৃদয় ভালোবাসা কতটা মিনতি